হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিএসপি ক্রিয়েটার্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের বিষয় হচ্ছে আরআরবি গ্রুপ ডি এর 2019-এ যে ভ্যাকান্সি বের হয়েছিল, তার যে পরীক্ষা হয়েছিল 2022-এ 18 আগস্ট, থার্ড শিফটের যে কোশ্চেন ছিল সেই কোশ্চেন থেকে অঙ্কের সমস্ত কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। তো প্রথম অঙ্ক কি বলছে দেখো, একটি গাড়ি 5 ঘন্টায় 275 কিমি পথ অতিক্রম করতে পারে। যদি এর গতিবেগ 5 কিমি/ঘন্টা কমে যায়, তাহলে গাড়ির 250 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে? তো প্রথমে এর স্পিডটা বের করে নিই। কত? 275 কিমি। পথ কত ঘন্টা গেছে? 5 ঘন্টায়। কাটাকাটি করি, 5×5 = 25, থাকলো 2, মানে 25, 55 হলো কত? 55 হচ্ছে আগের স্পিড কিমি/ঘন্টাতে। এবার বললো কি, যে এর স্পিডটা 5 কিমি/ঘন্টা কমানো হয়েছে, তাহলে কত থাকলো? 50 কিমি/আওয়ার। এবার বললো কি, যে 250 মিটার ডিস্টেন্স ডিস্টেন্স দেওয়া আছে 250 মিটার যেতে হবে এই স্পিডে, সময় কত লাগবে? সময় সমান সমান কি, ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম। 5 দিয়ে গেলে 5, তো কত লাগলো? 5 ঘন্টা। তো আবারও কত ঘন্টা লাগলো? 5 ঘন্টা। অপশন এক। পরের কোশ্চেন দেখো কি বলছে, 6p² - 5p - 6 = 0 সমীকরণটির মূল নির্ণয় করুন। তো এই সমীকরণটা প্রথমে তুলে নেই। -5p -6 = 0। দেখো, এটা তোমরা মিডল টার্ম করে করতে পারো। তো আমি এখানে দেখাচ্ছি মিডল টার্ম না করে কিভাবে করতে হয়, ঠিক আছে? মিডল টার্ম করবে না, অথচ মিডল টার্ম ছাড়াই হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথমে তোমাদের এই জিনিসটা জানতে হবে যে আলফা আর বিটা হচ্ছে এই সমীকরণের বীজদ্বয় ধরে নিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। নর্মাল সূত্র যেটা হয় সেটা হচ্ছে কি, ফরম্যাটটা ax² + bx + c = 0। তো ওই ফরম্যাট হিসেবে যদি ধরি, তাহলে 6 হচ্ছে a, -5 হচ্ছে b, আর -6 হচ্ছে c। তো আলফা প্লাস বিটা বলতে আমরা বুঝি যে, মানে এই সমীকরণ যে বীজদ্বয় হয় সেই বীজদ্বয় হচ্ছে একটা আলফা, একটা হচ্ছে বিটা। তো আলফা প্লাস বিটা হয় অ্যাকচুয়ালি কি, -b/a। আর একটা জিনিস জানতে হবে, আলফা ইন্টু বিটা, এটা হচ্ছে c/a। এবার দেখো এখানে -b/a কি আছে? মাইনাস আছে। আবার -p এর জায়গায় হবে -5/a হচ্ছে 6। তাহলে এখান থেকে কি পাবো? মাইনাস মাইনাস কাটা, 5/6। আর এখান থেকে কি পাবো? c/a বলতে -6/a হচ্ছে 6, তাহলে এখানে -1। এরপর তোমরা এই বীজদ্বয় অপশন থেকে টার্গেট করে তোমরা বীজদ্বয়কে নেবে, ঠিক আছে? তো দেখো এখানে মাইনাস আছে, গুণফলটা, তো অবশ্যই একটা মাইনাস হবে। তো অপশন 2 আর 3-এর মধ্যে একটা করে মাইনাস আছে। তো প্রথমে অপশন 2 যদি ট্রাই করি, তো এটা হওয়ার চান্স আছে। দেখো কোনাকুনি গুণ করলে দেখো, যদি আমরা গুণ করি মাইনাস থাকবে, 2 2 কাটবে, 3 3 কাটবে। তো 100% এটাই হওয়ার চান্স আছে। তবুও কনফার্ম হওয়ার জন্য আমরা আরেকবার করব কি, সেটা যোগ। -2/3 প্লাস 3/2 যদি করি, লসাগু 6 হবে। -2 × 2 = 4 প্লাস 3 × 9, তাহলে কত হয় এখানে? 9 থেকে 4 গেলে 5, 5/6। দেখো 5/6 আছে। তো ঠিক আছে। তো তোমরা এইভাবে কিন্তু অতি সহজে মুখে মুখেই করতে পারবে, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো কি বলছে, একদল ব্যক্তির মধ্যে রয়েছে পুরুষ, মহিলা ও শিশু। যদি তাদের মধ্যে 40% পুরুষ হয়, 35% মহিলা এবং বাকিরা শিশু, এবং তাদের গড় ওজন যথাক্রমে দেওয়া আছে, দলের গড় ওজন কত হবে? তো টোটালি আমরা ধরলাম যে 100 জন আছে, যেহেতু পার্সেন্টেজ দিয়ে বলছে তো 100 জন ধরলাম। তার মধ্যে পুরুষ কত বলছে? পুরুষ হচ্ছে, পুরুষ বললো যে 40%, ঠিক আছে? মহিলা 35%। আর তাহলে শিশু কত হবে? বাকিটা শিশু, ঠিক আছে? তো শিশু কত হবে? 35 হচ্ছে 75, 75 থেকে 25 থাকলো, ঠিক আছে? এবার দেখো গড় ওজন যেটা দেওয়া আছে, পুরুষের দেওয়া আছে 70, মহিলার হচ্ছে 60, আর শিশুর হচ্ছে 30। তোমরা কি করবে? লোয়েস্টটাকে নিয়ে নেবে। তো 30টাকে ফিক্সড করে নিলে, 30-এর থেকে এটা কত বেশি আছে? +30 আছে। এটা কত আছে? +40, ঠিক আছে? এবার তোমাদের কাজ একটাই কি, সেটা হচ্ছে এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে, ঠিক আছে? তাহলে এটা কত? 4 4 16, মানে 1600। এটা কত হয়? 3 35-এ 3 5-এ 15, 3 3-এ 9, 1-এ 10 থাকলো। এবার এই দুটোকে যোগ করে দাও, যোগ করলে কত হবে? 0 5 6 2। এবার তোমরা দেখো আগে করে নিয়েছি কি, যে এখানে 100 জন ছিল, ঠিক আছে? তো এটাকে 100 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে কত হবে? 26.5। এবার টার্গেট কি, তোমরা এটাকে ফিক্সড করে রাখছো, এই ফিক্সডটা আর যেটা এক্সট্রা আসলো সেটাকে যোগ করে দাও, ঠিক আছে? যোগ করলে কত হবে? 5 6 5, মানে 56.5। অপশন 2। তো অপশন 2 হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে?
এরপরে দেখো কি বলছে, নিম্নের কোন জোড়াটি সহমৌলিক সংখ্যা নয়? সহমৌলিক সংখ্যা বলতে পাশেরটা দিয়ে ভাগ যাবে না। এখানে দেখো 1 নম্বর অপশনে যেটা আছে 17 আর হচ্ছে 34। দেখো 17কে মানে 34কে 17 দিয়ে একবারই ভাগ যাচ্ছে, যেহেতু ভাগ যাচ্ছে তাহলে এরা সহমৌলিক নয় আর কি। তো একমাত্র এটাই আছে যেটা মৌলিক নয়, কারণ 17 দিয়ে 34কে ভাগ যাচ্ছে। তাছাড়া বাকি যতগুলি আছে তারা পরস্পর মৌলিক, মানে একটা দিয়ে অপরটাকে ভাগ যাচ্ছে না। তো উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1। পরের কোশ্চেন দেখো, এটা একটা সরল অঙ্ক দিয়ে দিছে, তো এটা কি হবে? এবার দেখো এটাকে যদি আমরা প্রথমে গুণ করি, গুণ করলে কত হবে? 5×5 = 25, হাতে 2 থাকলো, 5×2 = 10, 2 12, হাতের 1, 5 3 × 5 = 15, আর একে 16, প্লাস এটা যদি গুণ করি 21 × 1 = 21, হাতের 2 থাকলো, 3 × 1 = 63, আর 2 হচ্ছে 65, মাইনাস এবার এটা আগে করে নেবো, ঠিক আছে। 52 থেকে এটা গেলে 11, 11 দিয়ে এটাকে গুণ করলে 11×2 = 22, হাতের থাকলো 2, 11×2 = 22, আর 2 24। প্রথমে আমরা এই বিয়োগটা করে নিই, বিয়োগটা করলে কত হচ্ছে দেখো, 9 এখানে থাকবে 0, এখানে থাকবে 4, এটার সাথে এটা যোগ করে যদি দেই তাহলে কত হবে? 9 আর 25 হচ্ছে 34, 34 আর এইদিকে 16, মানে 2034। তো উত্তর হয়ে যাবে 2034, অপশন 2। পরের কোশ্চেন দেখো কি বলছে, সরলীকরণ, ঠিক আছে, সরলীকরণ করুন। তো এটা কি হবে? 8 এর স্কোয়ার ইন্টু 3 এর কিউব বাই রুট 64 মানে এটা 8, ইন্টু রুট 81 মানে এটা 9, ঠিক আছে। এবার দেখো 8 এর স্কোয়ার মানে 8 এর স্কোয়ারে লিখলাম, আচ্ছা এটা দিয়ে এটা কাটলাম, ঠিক আছে, তাহলে কি থাকলো? 8 থাকলো, 3 এর স্কোয়ার লেখা যায়, 3 এর কিউবকে লেখা যায় 27, ঠিক আছে, 27/9, 9 দিয়ে এটা কাটলে থাকলো 3, 3 × 24। তো উত্তর হবে 24, অপশন 1। পরের কোশ্চেন দেখো কি বলছে, একজন পিতা এবং তার কন্যার বর্তমান বয়সের যোগফল হচ্ছে 80। তাহলে যোগফল হচ্ছে ফাদার অ্যান্ড ডটার হচ্ছে 80, যোগফল বর্তমান এটা কিন্তু, ঠিক আছে। 8 বছর আগে পিতার বয়স ছিল কন্যার বয়সের 7 গুণ। তাহলে 8 বছর আগে, তাহলে -8-এ ফাদার ইস টু ডটার কত ছিল? 7:1, ঠিক আছে। তো 8 বছর আগের এটা অনুপাত দেওয়া আছে, তো আমরা এখান থেকে দুইজনের 8 বছর কমায় দিব, দুইজনের 8 8 16 বছর যদি কমায় দেই তাহলে 8 বছর আগের বয়সটা পাওয়া যাবে। 16 বছর কমালে কত হচ্ছে? 4 64। এবার এই অনুপাতে যদি আমরা ভাগ করে দেই তাহলে কি হবে? দেখো কার্ডটা চাইছে যে আজ থেকে 8 বছর পরে কন্যার বয়স কত, তো কন্যারটা এটা বের করবো, ঠিক আছে। টোটাল অনুপাত কত আছে? 7 আর 8, এটাকে 8 দিয়ে ভাগ করে থাকলো 8, 1 দিয়ে গুণ করলে 8ই হয়, তাহলে কন্যার 8 বছর আগের বয়স ছিল 8। এবার বলছে আজ থেকে 8 বছর পরে, তাহলে বর্তমান বয়স 8 যোগ করলেই হবে, যোগ করলে 8 যোগ করলে হচ্ছে বর্তমান বয়স, আজ থেকে 8 বছর পরে মানে আবারও 8 যোগ করতে হবে, তাহলে 3 8 24, তাহলে 8 বছর পরে কন্যার বয়স কত হবে? 24 বছর, অপশন 4। দেখো পরের অঙ্ক কি বলছে, গসাগু নির্ণয় করো, ঠিক আছে। তো কত আছে? 108 আর হচ্ছে 144। তো তোমরা পাতি লসাগু করে যাও, লসাগু করে ভাঙায় যাও। 5 4, এটা হচ্ছে 7 2, আবার 2 দিয়ে কত হবে? 27, 2 দিয়ে 36, আবার 3 দিয়ে দাও কত হবে? 9, 3 দিয়ে 1 2 12, আবার 3 দিয়ে 3 4, আর যাবে না, তো এটা দরকার নেই, শুধু এটা 3 3 9, 9 2 18, 18 2 36। তো উত্তর হবে 36, অপশন 4। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু এবং এর উচ্চতা 4 এর সাধারণ পার্থক্য সহ একটি সমান্তরাল প্রগতিতে রয়েছে। যদি উচ্চতা সর্বোচ্চ পদ হয় এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 160 বর্গ একক হয়, তাহলে বৃহত্তম সমান্তরাল বাহুর দৈর্ঘ্য ও ক্ষুদ্রতম সমান্তরাল বাহুর দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করবে। প্রথমে আমরা এটা ধরে নেই, দেখো আমরা ধরে নেব হচ্ছে বৃহত্তম বাহুটাকে ধরে নেব, ঠিক আছে। বৃহত্তম বাহু কি হবে? বৃহত্তমটাকে ধরে নেব এ, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রতম কি হবে? ক্ষুদ্রতম হবে a-4, আর উচ্চতা বলছে সর্বোচ্চ হবে, তাহলে উচ্চতা হচ্ছে a+4, ঠিক আছে। তো আমরা ট্রাপিজিয়ামের সূত্র জানি, কি সূত্র জানি? যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে a+a-4 ইন্টু উচ্চতা a+4, আবার এটা সমান সমান দেওয়া আছে 160, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে? 2a, এই 2 দিয়ে এটাকে গুণ করে দিব, ঠিক আছে। 2a-4 ইন্টু a+4 সমান সমান 320। এবার এটাকে আবারও গুণ করি যদি, তাহলে কি হবে? 2 স্কোয়ার - 4a প্লাস 8a
16 সমান সমান 320। ঠিক আছে, এখান থেকে আমরা পাবো 2 স্কোয়ার প্লাস 4a মাইনাস 3 3 6 সমান সমান 0। আবার এটাকে যদি প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস 2a মাইনাস 168 সমান সমান 0। তো এটাকে যদি আমরা মিডল টার্ম করি, এই 2 কে লেখা যায় 14 বিয়োগ 12। ঠিক আছে, তো 14 বিয়োগ 12, তো এখান থেকে এর ভ্যালু একটা আসবে -14, আর এর আর একটা ভ্যালু আসবে 12। তো -14 আমার প্রযোজ্য হবে না, যেহেতু এটা একটা দৈর্ঘ্য, তাই আমাদের উত্তর মানে এর ভ্যালু কিন্তু আসবে 12। তো এর ভ্যালু হচ্ছে 12, তাহলে এ মাইনাস 4 হবে কত, 12 থেকে 4 গেলে 8, আর এ প্লাস 4 হবে 12 আর 4 16। তো এখানে আমার চাইছে কিন্তু যে বৃহত্তম আর ক্ষুদ্রতম বাহুর অনুপাত, তো 12 আর 8 এর অনুপাত। ঠিক আছে, তো 12/8 কত হয়, এটা 4 দিয়ে ভাগ করলে 3/2, অনুপাত কিন্তু আসবে 3:2, অনুপাত আসবে 3:2, অপশন 4। ঠিক আছে, যেহেতু বৃহত্তম প্রথমে, তাই প্রথমে 3 তারপরে 2। ঠিক আছে, 2:3 হবে না, কিন্তু 3 নাম্বার অপশন হবে না, অপশন 4ই হবে। পরের অঙ্ক দেখো কি বলছে, একটি রাশির বার্ষিক 12.5% সরল সুদে বিনিয়োগ করা হলে এর পরিমাণ 2 বছর পরে হয় 8,250 টাকা। সরল সুদ কত? অ্যাকচুয়ালি এই 8,250টা সুদ আসল দেওয়া আছে। ঠিক আছে, তো সুদ আসল দেওয়া আছে, এর জন্য আমরা সরল নিয়ম, একদম সোজা নিয়ম কি করব, যে 100 টাকা যদি আসল হয়, তো 1 বছরের সুদ হচ্ছে 12.5%। ঠিক আছে, তাহলে 2 বছরে, 1 বছরে এটা, তাহলে 2 বছরে কত হবে, 12.5 × 25%। ঠিক আছে, টোটালি কত হয়, 125। এই 125 মানেই কিন্তু দেওয়া আছে 8,250। তোমার এখান থেকে কি বের করতে হবে, বলছে শুধু সুদ বের করতে বলছে। সুদ অ্যাকচুয়ালি 25%, তাহলে এখান থেকে আমরা 25 বের করব। 8,250 ইন্টু 25/125। ঠিক আছে, এটা দিয়ে এটাকে কাটে 5 হয়, 5 দিয়ে এটাকে কাটলে 5 × 5 3 থাকলো, 5 × 6 = 30, 2 × 25, 5 0, তাহলে কত হলো, 1650। ঠিক আছে, তো সুদ হবে 1650, অপশন 2। পরের কোশ্চেন কি বলছে, দেখো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এর মূলের প্রকৃতি কেমন হবে সেটা বের করতে বলছে। তো এটার জন্য তোমাদের একটা নিয়ম জানতে হবে, যেটা হচ্ছে শ্রীধর আচার্যের নিয়মে নিরূপক আছে, নিরূপকটাকে অ্যাকচুয়ালি রাখি হচ্ছে b² - 4ac। তো এটার উপর ডিপেন্ড করে কিন্তু এই যে সমীকরণটা আছে, সেই সমীকরণটা মূলের প্রকৃতি নির্ণয় করতে পারবো। তো অ্যাকচুয়ালি আমাদের যে সাধারণ ফর্মুলা আছে সেটা হচ্ছে ax² + bx + c = 0। ঠিক আছে, তো এই সমীকরণ হিসাবেই কিন্তু আমাদের মান বের করতে হবে। তো এবার এখানে যে সমীকরণ আছে, সেই সমীকরণ হিসাবে এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে -5, আর সি এর ভ্যালু হচ্ছে 7। তো এই সমীকরণে বসাবো। তো এখানে দেখো কন্ডিশন আছে, তো এটার মান যদি এই সমীকরণে এই মান বসানোর পরে যদি শূন্য আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু হবে বাস্তব ও সমান। ঠিক আছে, এটা মনে রাখবে, যদি শূন্য আসে তাহলে বাস্তব আর সমান হবে। এর ভ্যালু যদি শূন্যর থেকে কম আসে, তাহলে মাইনাসে কোনো একটা যদি মান আসে, আচ্ছা প্রথমে প্লাস থেকে, প্লাসে যদি কোনো একটা মান আসে তাহলে সেটা হবে বাস্তব হবে ও অসমান হবে। ঠিক আছে, এটা সমান হবে না, অসমান হবে। যদি শূন্য হয় তবে বাস্তব আর সমান, যদি প্লাসে থাকে তাহলে সেটা বাস্তব ও অসমান হবে, আর যদি মাইনাসে থাকে তাহলে সেটা হবে বাস্তব, মানই থাকবে না। ঠিক আছে, বাস্তব কোনো মান থাকবে না, বাস্তব কোনো মান নেই। ঠিক আছে, বাস্তব কোনো মান থাকবে না। ঠিক আছে, তো এখানে আমাদের এর নিরূপকটা প্রথমে চেক করতে হবে। তো এখানে দেখো বি এর ভ্যালু হচ্ছে -5, তার স্কোয়ার, -4 ইন্টু এর ভ্যালু হচ্ছে 1, সি এর ভ্যালু হচ্ছে 7। এখানে 5-এর স্কোয়ার করলে কত হচ্ছে 25, মাইনাস উঠে যাবে, -4 × 7 = 28। তো ভ্যালু টোটালি কত থাকলো, -3। তো মাইনাস থাকলে কি হবে, বাস্তব কোনো মান থাকবে না। তো এখানে দেখো অপশন হিসেবে আমরা দেখব যে বাস্তব যৌক্তিক অসম, এখানে বাস্তব নয়, এই যে প্রথম অপশনটা যেটা দেওয়া আছে বাস্তব নয়, তো এটা হচ্ছে উত্তর হয়ে যাবে অপশন 1। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি নির্দিষ্ট বিলে 32% ছাড় এবং ক্রমিক দুটি 20% ছাড়ে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হলো 25 টাকা। বিলের প্রকৃত পরিমাপ নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে প্রকৃত পরিমাপ বলতে আমরা 100%টাই বের করব। তার আগে দেখো এখানে একটা দেওয়া আছে কত, 32 দেওয়া আছে সরাসরি, আর একটা বলা আছে যে 20% দুইবার। ঠিক আছে, পরপর দুটি ছাড় হচ্ছে 20%। তো এটাকে আমরা এবি দিয়ে হিসেব করে বের করতে পারি, এবি সূত্র দিয়ে। তো -20, -20, মাইনাসে মাইনাসে প্লাস 20 × 20/100।
ঠিক আছে, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা। তো -40 প্লাস 4 সমান সমান -36। তোমার এটা 36% ছাড়, এটা 32% ছাড়, ঠিক আছে। তো ছাড় অবশ্যই মাইনাসই হবে। তো এখানে পার্থক্য অ্যাকচুয়ালি কত, 4%। 4% মানে বলা আছে যে 25, তোমাদের বের করতে হবে কিন্তু 100%। 100% কত হবে, ঠিক আছে? 25 ইন্টু 100/4, 4 25 100, 25 আর 25 গুণ করলে 625। তো এটা হচ্ছে মান কত হবে, 625, অপশন 2। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি নিয়মিত বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করুন যদি এর প্রতিটি অভ্যন্তরীণ কোণ 160 ডিগ্রি হয়। তো দেখো, যখন আমরা বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করব, তখন জটিল সূত্র বাদে একটাই সহজ সরল সূত্র আছে, সেটা হচ্ছে কি, 360/বহিঃকোণ, ঠিক আছে। তো এখানে অন্তঃকোণ দেওয়া আছে, কোনো ব্যাপার না, অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে এখানে বহিঃকোণ কত হবে, বহিঃকোণ হচ্ছে 180 মাইনাস 160 সমান সমান 20 ডিগ্রি, ঠিক আছে। তো বহিঃকোণ হচ্ছে 20 ডিগ্রি। তোমাদের বের করতে হবে বাহুর সংখ্যা। বাহুর সংখ্যা সমান সমান কি হয়, বাহুর সংখ্যা সমান সমান 360 বহিঃকোণ। বহিঃকোণ কত, 20, কাটাকাটি করো, 18, ঠিক আছে। তো কত হবে, বাহুর সংখ্যা হচ্ছে 18। একদম সহজ সরল নিয়ম, এটা চেষ্টা করবে মনে রাখার, ঠিক আছে, একদম সোজা নিয়ম আছে। পরের কোশ্চেন দেখো কি বলছে, রাজু এবং রমন যথাক্রমে 12 দিন এবং 16 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। যদি রাজু প্রথম দিন কাজ করে, রমন দ্বিতীয় দিন কাজ শুরু করে, বিকল্প দিনে কাজ করলে কত দিনে কাজ শেষ হবে? প্রথমে এলিগেশন করে নাও, ঠিক আছে, প্রথমে এলিগেশন করে নাও। লসাগু কত হবে, 48, 4 × 48, 3 × 16 48। তো এদের দুইজনে একত্রে কাজ করলে, যদি করে, তাহলে 7 ইউনিট করে করতে পারে। তো ওভারঅল কাজ যেটা আছে সেটাকে প্রথমে 7 দিয়ে ভাগ করে নাও, ঠিক আছে, পূর্ণ সংখ্যায় ভাগ, 6 × 7 = 42, ঠিক আছে। কত থাকলো, 6 পড়ে থাকলো। এবার এই কাজটা এরা প্রত্যেকদিন অল্টারনেটিভ ডেতে কাজ করছে। তো 2 দিনে আমরা ধরছি যেহেতু 7 ইউনিট, তো এখানে 2 দিন করে আছে, 2 দিন, তাহলে এখানে অ্যাকচুয়ালি হয়ে গেল 12 দিন। এই 12 দিন কাজ করার পরে প্রথম দিন কিন্তু প্রথম জন কাজ করলো। তো 12-র পরে প্রথম জন কাজ করলো কত, 4 ইউনিট, এটা মাইনাস করলে বাকি থাকলো 2। তো এখানে 1 দিন যোগ হয়ে গেল। আবার এই 2 ইউনিট কাজ করবে দ্বিতীয় জন, তো এর ক্ষমতা হচ্ছে 3। তো অ্যাকচুয়ালি এটা হবে 2/3। টোটালি হচ্ছে 13 প্লাস 2/3। তো উত্তর হয়ে যাবে কিন্তু 13 পূর্ণ 2/3, অপশন 1। পরের কোশ্চেন দেখো কি বলছে, দুটি সংখ্যার যোগফল 32 এবং তাদের একটি সংখ্যা অন্যটির থেকে 18 অধিক। অ্যাকচুয়ালি এই কথার অর্থ হচ্ছে যে দুটির যোগফল 32 এবং তাদের বিয়োগফল 18, বড় সংখ্যাটি কত? তো যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে, তাহলে বড় সংখ্যা হচ্ছে যোগফল যোগ বিয়োগফল বাই 2। আর যদি ছোট বলে, তাহলে যোগফল বিয়োগ বিয়োগফল বাই 2। তো এখানে বড় বলছে, তাহলে এটাই করলেই হবে। তাহলে 32 আর 18 যোগ করলে কত হচ্ছে, 50। 50/2 মানে 25, 25 হয়ে যাবে উত্তর। যদি ছোট বলে তাহলে কি হবে, 32 থেকে 18 গেলে 14, 14/2 মানে 7। এটার বেলা বড় বলছে, তাই উত্তর হয়ে যাবে 25, ছোট বললে 7 হতো, ঠিক আছে। পরের কোশ্চেন দেওয়া আছে, দেখো d² + 1/d² এর মান দেওয়া আছে, আর বলছে d³ - 1/d³ এর মান কি হবে। এখান থেকে তোমাদের প্রথমে সূত্র জানতে হবে যে x - 1/x = যদি n হয়, তাহলে হচ্ছে x² + 1/x² = n² + 2n হয়, 2 হয়, ঠিক আছে। তো এখানে দেখো এই 2n এর ভ্যালুটা কিন্তু দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, কত দেওয়া আছে, 2n প্লাস n² + 2 এর যে ভ্যালুটা সেটা দেওয়া আছে 18। তো এখান থেকে আমরা n² সমান সমান কি পাই, n² সমান সমান 16 পাই, ঠিক আছে। তো n সমান সমান 4 হবে। আবার এখান থেকে আর একটা কি পাওয়া যায়, যদি মাইনাস থাকে, তো এখান থেকে পাওয়া যায় x³ - 1/x³ = n³ + 3n, ঠিক আছে। তো এটা কিন্তু একটা করে সূত্র, এটা করে একটা করে কিন্তু সূত্র, ঠিক আছে। তো এখানেও এই সূত্র বসাই দেবো, তাহলে হবে। তো ডি এর জায়গায় আমি এক্স লিখে রাখছি, ঠিক আছে, সূত্র হিসেবে একবারে। তো এটাই মনে রাখবে, তাহলেই হবে। যাই হোক, ফরম্যাটটা একই আছে। তো 4 প্লাস 3 ইন্টু 4, 4 হচ্ছে 64, প্লাস 3 4 12 সমান সমান 76। তো উত্তর কিন্তু হয়ে যাবে 76, অপশন 3। পরের কোশ্চেন দেখো কি বলছে, সরলীকরণ, ঠিক আছে। তো এটা কেমন করে করবো দেখো। তো এটা দেওয়া আছে, এটা থেকে আমরা কি করব, এই মাইনাসটার প্রত্যেকটারে মাইনাস তুলবো, তার জন্য কি করব, উল্টায় দিব। তাহলে 3 এর পাওয়ার 3 প্লাস 5 এর পাওয়ার 4 প্লাস 15 এর পাওয়ার 2। 3 এর পাওয়ার 3 মানে 27, 5 এর পাওয়ার 4 মানে 625, আর 15 এর পাওয়ার 2 মানে 225, ঠিক আছে। তো এটা যোগ করলে কত হবে, 600 200 800 850, আর 27 হচ্ছে 877, ঠিক আছে। তো উত্তর হয়ে যাবে কিন্তু 877, অপশন 3।
পরের কোশ্চেন দেখো কি বলছে, মোহিতের বেতন প্রতি মাসে 15,000 টাকা। তিনি 5,000 টাকা বাড়ি ভাড়াতে, 2,000 টাকা বিল ব্যয় করেন এবং বাকি পরিমাণ তার মাসিক সঞ্চয়। এক বছরে তার সঞ্চয় নির্ণয় করুন যদি তার জন্মদিনের মাসে তিনি জন্মদিন উদযাপনের জন্য তার সম্পূর্ণ মাসিক সঞ্চয় ব্যয় করেন। যাই হোক, তো প্রথমে আমাদের কাজ হচ্ছে যে তার মাসিক সঞ্চয় কত। দেখো এখানে 15 থেকে 5 আর 2 7,000 বিয়োগ করে দেবো, ঠিক আছে। 15,000 থেকে 7,000 বিয়োগ করলে থাকবে কত, 8,000, ঠিক আছে। তো এ প্রত্যেক মাসে 8,000 টাকা করে সঞ্চয় করতেছে। এবার কি হলো, তার জন্মদিন ছিল 1 মাসে, সেই মাসের টাকাটা সঞ্চয় করেনি, তাহলে 11 মাসের সঞ্চয় করছে, তাহলে 11 মাসের সঞ্চয় করলো, ঠিক আছে। এবার তাকে বলছে যে 1 বছরে তার সঞ্চয় নির্ণয় করতে। তো 8,000 হচ্ছে 12 মাসে করলো, 12 মাসে 8,000 করে সঞ্চয় করলো, 1 মাসে যেহেতু খরচ করছে তাই 11 দিয়ে গুণ করবো, 12 দিয়ে গুণ করবো না। 8 11 হচ্ছে 88, তাহলে উত্তর হবে কিন্তু 88,000 টাকা সে সঞ্চয় করে। অপশন 3। পরের কোশ্চেন দেখো, একটা রাশিবিজ্ঞানের অঙ্ক দিচ্ছে। দেখো এখানে সিএল বলতে এটা একটা শ্রেণী বোঝাচ্ছে। শ্রেণীতে দেওয়া আছে 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200। এর মধ্যে এফ বলতে ফ্রিকুয়েন্সি, ফ্রিকুয়েন্সি বলতে পরিসংখ্যা বোঝাচ্ছে। তো পরিসংখ্যা এখানে দেখো 12, 15, 13 আর 10। তো এরকম যদি থাকে, মধ্যমা শ্রেণী নির্ণয় করতে বলে, তোমরা কি করবে, প্রথমে ফ্রিকুয়েন্সি যেটা থাকবে মানে পরিসংখ্যা যেটা থাকবে সেটাকে তোমরা যোগ করে দেবে। এখানে দেখো 12 আছে, 15 আছে, 13 আছে আর 10 আছে, যোগ করো। 5 2 7 3, 10-এর শূন্য, হাতের 1, 4 1 5, তাহলে কত হলো, 50। মধ্যমা শ্রেণী নির্ণয় করতে বলছে, এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হলো, 25। এবার তোমরা ফ্রিকোয়েন্সি প্রথম থেকে যোগ করতে যাও, ঠিক আছে। 12 যোগ 15, ঠিক আছে। এখানে 12 যোগ 15 করলে এখানে দেখো 27 আসলো, কোথায়, দ্বিতীয় লাইনে মানে দ্বিতীয় রোতে। এবার কথা হচ্ছে, তোমাদের টার্গেট হচ্ছে 25 আনতে হবে। 25 হচ্ছে 27-এর বেশি। তো কোন রোতে 25 প্লাস হয়, 25 অথবা 25-এর বেশি, 25-এর কম হলে তোমরা নেবে না, 25 অথবা 25-এর থেকে বেশি, ঠিক আছে। তো যেই লাইনে 25, জাস্ট 25 পার করলো বা হলো, সেই লাইনটাকে ধরতে হবে। তো এখানে দেখো দ্বিতীয় নাম্বার লাইনেই কিন্তু আমার 25 কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো দ্বিতীয় নাম্বার লাইনে কত, 50 থেকে 100, তো উত্তর কিন্তু হয়ে যাবে 50 থেকে 100, অপশন 4, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি সমতল ভূমিতে দাঁড়িয়ে থাকা একটি টাওয়ারের ছায়া সূর্যের উচ্চতা 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হলে 40√3 মিটার বেশি লম্বা দেখা যায়। টাওয়ারের উচ্চতা কত? তো অ্যাকচুয়ালি ছবি যদি করি, ছবি কেমন হবে, এটা হচ্ছে টাওয়ার, সূর্যের উন্নতি কোণ প্রথমে এমন ছিল, পরে এমন হলো, ঠিক আছে। এটা হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে টাওয়ারের উচ্চতা এ বি, এখানে দিলাম সি, এখানে হচ্ছে ডি। এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 40√3। তোমাদের বের করতে বলছে যে এটা কত, ঠিক আছে। তো এটা কিভাবে বের করবে, দেখো এটা বের করার জন্য আমি একটা সহজ টেকনিক বলবো, অত কাজ করতে হবে না, একদম সহজভাবে করবে। এখানে দেখো আমাদের হচ্ছে লম্ব আর ভূমি নিয়ে কাজ। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। লম্ব যেহেতু সেম আছে অতএব চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই। লম্বটাকে ধরে রাখলাম যে এটা হচ্ছে এক্স, ঠিক আছে। এবার কাজ হচ্ছে যে ভূমি যেটা আছে, ভূমিটার চেঞ্জটা কত আছে, 40√3। এবার আমার লম্ব আর ভূমি নিয়ে কাজ, তাহলে আমি ট্যান দিয়ে কাজ করবো। আমরা কি করব, ট্যান 60-র মানটা ডিফারেন্স করব ট্যান 30-র মানের সাথে, ঠিক আছে। তো ট্যান 60-র মান হচ্ছে √3 আর ট্যান 30 হচ্ছে 1/√3। এটা যদি লসাগু করি, লসাগু করলে নিচে √3 আসবে, উপরে আসবে 3 - 1, তাহলে কত আসবে, 2/√3। এই 2/√3 কোত্থেকে আসলো, এটা হচ্ছে চেঞ্জটা। তোমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এই যে চেঞ্জটা, সেই চেঞ্জটাই হচ্ছে 40√3 কিন্তু, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের এক বের করতে হবে, এটা মনে রাখবে যে এক বের করবে, এই এক্সটা অ্যাকচুয়ালি এক। শুধু এতটুকু মনে রাখতে হবে যে এক বের করতে হবে, ঠিক আছে। নয়তো কিন্তু গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। তো 40√3 ইন্টু 1/2, √3 নিচে থাকবে, সেটাকে আমরা ওপরে দিলাম, ঠিক আছে। 40 দিয়ে এটা কাটলে 20, আর √3 গুণ করলে হচ্ছে 3 হবে, 3×20 60। তো উত্তর হয়ে যাবে কিন্তু 60 মিটার, অপশন 2। দেখো এটা একটা শর্ট নিয়ম, তো একটু ভালো করে না দেখলে কিন্তু বুঝবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। তো দরকার পড়লে আরেকবার দেখে নাও, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলছে, সরলীকরণ। তো এটাকে সরল করতে হবে, কিছু না, জাস্ট গুণ করে দিলেই হয়ে যাবে। তো 6x³ মাইনাস 6×2 = 12x² প্লাস 3×6 = 18x মাইনাস x³ মাইনাস 2x প্লাস 3। তো এখানে x³ একটা গেল, তাহলে কত থাকবে, 5x³, x² একটাই আছে, 12x², 18 থেকে এটা গেলে হচ্ছে 16x প্লাস 3। তো এটাই দেখো
5x³ মাইনাস 12x² প্লাস 16x প্লাস 3 কোথায় আছে? অপশন এক। তো অপশন একই হচ্ছে উত্তর, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলছে, 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন গোলক থেকে কয়টি গোলাকার কঠিন মার্বেল তৈরি করা যাবে যার প্রত্যেকটির ব্যাসার্ধ হচ্ছে 0.3 সেমি। দেখো, গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই r কিউব, ঠিক আছে। তো এটা বড় গোলক, ঠিক আছে, এটা বড় গোলক ধরে নিলাম, ঠিক আছে। আর ছোট গোলককে সেটা দিয়ে ভাগ করে দেবো 4/3 পাই r কিউব, ঠিক আছে। দেখো অ্যাকচুয়ালি 4/3 পাই কাটা যায়, তো অ্যাকচুয়ালি কি, যে বড় আর এর যেটা কিউব হয় আর ছোট আর এর যেটা কিউব হয় সেটা ভাগ করলে কিন্তু একবারে হয়ে যায়। তো সূত্র অত কিন্তু মনে রাখতেও হচ্ছে না, তবু সূত্রটা মনে রাখবে যে অনেক অঙ্ক দেয় যেখানে সূত্র প্রয়োগ করতে হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু সূত্র প্রয়োগ না করলে হচ্ছে জাস্ট কিউব করলেই হয়ে যাচ্ছে। তো 6 কি হচ্ছে 6 × 6 × 6 দিলাম, আর এটা হচ্ছে 3 × 3 × 3 দিলাম। আর এখানে দেখো দশমিক আছে, তো এক ঘর উপরে যাবে 10, তো 3-এর জন্য পাওয়ার 3-এর জন্য 1000 করে দিলাম, ঠিক আছে। 3 দিয়ে এটা কাটলে 2, 3 দিয়ে এটা কাটলে 2, 3 দিয়ে এটা কাটলে 2, 3টে 2 মানে হচ্ছে 8, 8-এর পরে 3টে শূন্য মানে হচ্ছে 8000টি। তো 8000টি অপশন 2। পরের কোশ্চেন দেখো কি বলছে, একজন দোকানদার 25% লাভে একটি পণ্য বিক্রি করে এবং অসৎভাবে এমন ওজন ব্যবহার করে যা প্রকৃত ওজনের থেকে 30% কম, তার মোট লাভ কত? অ্যাকচুয়ালি আমরা যদি এইদিকে দাম লিখি, এইদিকে পরিমাণ লিখি, ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম যে যখন কিনছে সিপি হিসাবে যে 100 টাকা দামে 100 গ্রাম কিনছে, ঠিক আছে। এবার যখন বিক্রি করলো, বিক্রি করার সময় কি করলো, যে দামটা কি করলো, যে 25% লাভে মানে 125 টাকা বিক্রি করলো, কিন্তু জিনিস কি করলো 30% কম দিল। মানে কত দিল, 30%-এর জায়গায় কত দিল, যে এটা দিল হচ্ছে 70 গ্রাম, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দেখো এখান থেকে যদি আমরা হিসাবটা করি যে 70 গ্রাম সে বিক্রি করতেছে 125 টাকাতে, টোটালে কিনছিল কত 100 গ্রাম, তো 100 গ্রামটা হিসাব করে দেখি, 125 × 100/70, ঠিক আছে। তো এটা হিসাব করলে কিন্তু এর বিক্রয় মূল্যটা পাওয়া যাবে। তো বিক্রয় মূল্য কত হবে দেখো এখানে, 1250/7, এটা যদি ভাগ করি তাহলে কত হবে, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো, যে 178.57, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এর বিক্রয় মূল্য। এ কিনছিল কত 100 টাকা দামে, তো এটার থেকে 100 যদি বাদ দিই তাহলে কত ভাগ থাকবে, 78.57। তো এটাই কিন্তু এর আসল লাভ হচ্ছে, ঠিক আছে, অনেক লাভ করতেছে। যাই হোক, অপশন এক। পরের কোশ্চেন দেখো কি বলছে, 10 সেমি ব্যাসের একটি সিলিন্ডারের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 330 বর্গ সেন্টিমিটার, সিলিন্ডারের উচ্চতা কত? সিলিন্ডারের মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr × r+h, এটার মানটা দেওয়া আছে কত, 330। আচ্ছা, এবার যদি মান বসাই আমরা তাহলে কি হবে, 2 × 22/7 আর এর মান, ব্যাস দেওয়া আছে 10, তাহলে 10/2 × 10/2 প্লাস h সমান সমান 330, ঠিক আছে। 10 দিয়ে এটা কাটলে 5, 11 দিয়ে এটা কাটলে 2 হবে, 11 দিয়ে এটা কাটলে 3 মানে 30 হবে, 5 দিয়ে এটা কাটলে 6, 6কে 2 দিয়ে কাটলে 3, তাহলে কি থাকলো, যে এটা হচ্ছে 7 3 7 21, আর এখানে থাকলো 2, মানে 10/2 বলতে এটা হচ্ছে 5 হবে, ঠিক আছে। তো 5 প্লাস এই সমান সমান 3 7 21/2, তাহলে এই সমান সমান 21/2 মাইনাস 5, তাহলে 2 থাকলো 21 মাইনাস 10 সমান সমান 11/2, এটা সমান সমান 5.5 সেমি। তাহলে উত্তর কি হবে, 5.5 সেমি, অপশন 3। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটা সমানুপাতের অঙ্ক দিয়ে দিয়েছে। তো সমানুপাত বলতে এটা দেওয়া আছে a/b, সমানুপাত চিহ্ন c/d। তো এটা অ্যাকচুয়ালি কিভাবে ভাঙে, a/b সমান সমান c/d। তো প্রত্যেকটা মান বসায় দাও, 40/35 সমান সমান 35/x, ঠিক আছে। তো এটাকে 5 দিয়ে কাটলে হচ্ছে 8, এটাকে 5 দিয়ে কাটলে 7, ঠিক আছে। আর কাটবে না এটাতে, তাহলে কত হবে, x সমান সমান 35 × 7/8, গুণ করলে কত হচ্ছে, 5 7 35, হাতে 5 থাকে, হাতে 3 থাকলো, 3 7 21, আর 3 হচ্ছে 24/8। দেখো এটা অপশনে দেওয়া আছে 245/8, এটা হয়ে যাবে উত্তর, অপশন 3। তো এটাই ছিল এই সেটের শেষ অঙ্ক। শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থাকলো। যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে।
আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।